রাত তখন 11:45। শেষ লোকাল ট্রেনটা যখন ছোট স্টেশন শেওড়াতলিতে এসে থামল, তখন চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। গভীর রাত, তার ওপর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ট্রেন থেকে নামলো একজন যাত্রী, নাম সোমনাথ। পেশায় সে একজন স্কুল শিক্ষক। বদলির চাকরি নিয়ে এই প্রত্যন্ত গ্রামে এসেছে। স্টেশনটা যেন ভুতুড়ে, কোনো আলো নেই। শুধু বুকিং অফিসের সামনে একটা টিমটিমে হেরিকেন জ্বলছে। সোমনাথ স্টেশনের বাইরে এসে দাঁড়ালো। কোথাও কোনো রিক্সা বা ভ্যান নেই। হঠাৎ অন্ধকার থেকে একটা খসখসে গলা ভেসে এলো। বাবু, এত রাতে কোথায় যাবেন? সোমনাথ চমকে উঠে টর্চের আলো ফেলল। দেখল মলিন বসনে এক বৃদ্ধ লোক। লোকটার চোখ দুটো কেমন যেন অন্ধকার। সোমনাথ সামলে নিয়ে বলল, আমি নিতাইবাবুর বাড়ি যাব। বলাইপুর গ্রামটা কোন দিকে বলতে পারেন? বলাইপুর এত রাতে? না বাবু, আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী, আজ মুখ হবেন না। ধুর মশাই, কুসংস্কার রাখো। আমি মাস্টার মানুষ, ওসব ভূত প্রেত বিশ্বাস করি না। ভ্যান রিক্সা তো নেই, তার রাস্তাটা কোন দিকে শুধু বলো। বৃদ্ধ আঙুল উঁচিয়ে একটা কাঁচা রাস্তা দেখিয়ে বলল, ওই সোজা পথ, কিন্তু মনে রাখবেন বাবু, মাঝ রাস্তায় যদি কেউ ডাক দেয় পিছন ফিরবেন না। আর যদি দেখেন কেউ চাদর মুড়ি দিয়ে আপনার আগে আগে হাঁটছে, তাহলে তাকে ওভারটেক করার চেষ্টা করবেন না। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। সোমনাথ আর কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলো। বৃষ্টি অনেক আগেই থেমে গেছে। ঝোড়ো হাওয়া দিচ্ছে। চারিদিকের ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই রাতের বেলা একা একা আসাটা বোকামি হলো। স্টেশনে রাতটা কাটালেই ভালো করতাম। যদি এখন মেঠো শিয়াল আক্রমণ করে তাহলে তো গেলাম। একটা ছোট লাঠি কুড়িয়ে নিল সোমনাথ। হ্যাঁ, এবার এটা দিয়ে একটু তো লড়াই করা যাবে। প্রায় মিনিট 15 হাঁটার পর সোমনাথ দেখল সে একটা বিশাল মাঠের মাঝখানে এসে পড়েছে। হঠাৎ মনে হলো তার পিছনে কেউ যেন হাঁটছে। তার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। সোমনাথ দাঁড়িয়ে পড়ল। পিছনে শব্দটাও বন্ধ হয়ে গেল। সোমনাথ একটু জোর গলায় চেঁচিয়ে বলল, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। সোমনাথ আবার হাঁটতে শুরু করল। এবার পিছনের শব্দটা আরো জোরে হতে লাগলো। সোমনাথ ভয় না পেয়ে হুট করে পেছন ফিরে টর্চের আলো ফেলল। আলোর বৃত্তে ধরা পড়ল একজন মানুষ, গায়ে চাদর, মুখটা ঢাকা প্রায়। লোকটা সোমনাথের থেকে মাত্র 5 হাত দূরে দাঁড়িয়ে আছে। সোমনাথ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আরে আপনিও কি বলাইপুর যাচ্ছেন? এইভাবে পেছন পেছন আসছিলেন, আমি তো ভেবেছি কি না কি। লোকটা কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ল। চলুন দুজনে একসাথেই যাই। একা একা এই অন্ধকারে বড় অস্বস্তি হচ্ছিল। আপনার নাম কি ভাই? আমার নাম সনাতন। বাহ, ভালো নাম। তা আপনি কি করেন সনাতন বাবু?
আমি পাহারা দিই। পাহারা দেন এই রাতে? কিসের পাহারা? যা চলে গেছে তা যেন ফিরে না আসে, আর যা আছে তা যেন হারিয়ে না যায়। সোমনাথ ভাবল লোকটা হয়তো গ্রামের কোনো নৈশ প্রহরী, তাই একটু ঘুরিয়ে কথা বলছে। তা ভালো, এই দুর্যোগের রাতে আপনার মতো একজনকে সঙ্গী পেয়ে ভালোই লাগলো। চলুন একটু জোরে হাঁটা যাক। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সোমনাথ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। সনাতনের গা থেকে কেমন যেন একটা পচা জল আর মাটির গন্ধ বেরুচ্ছে, ঠিক যেমন গন্ধ নদীর ঘাটে বা পুরনো পুকুরের পাড়ে পাওয়া যায়। সনাতনবাবু, টর্চটা একবার ধরুন তো, আমার জুতোর লেসটা আলগা হয়ে গেছে, ঠিক করে নি। টর্চটা দিতে গিয়ে সোমনাথ সনাতনের হাতটা স্পর্শ করতেই ছিটকে সরে গেল। উফ, আপনার হাত এত ঠান্ডা কেন? একদম বরফের মতো। আপনার কি শরীর খারাপ? ঠান্ডা তো হবেই মাস্টারবাবু। 3 বছর ধরে চিতার আগুনে পুড়েও যে জল আমার গায়ে লেগে আছে তা কি আর শুকোয়? সোমনাথের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। কি 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 বললেন আপনি? ইয়ার কি করছেন? ইয়ার কি নয় বাবু, 3 বছর আগে ঠিক এই কৃষ্ণপক্ষের রাতে বলাইপুরের উঝা নিতাই বাবু আমাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। বলেছিল আমার শরীরে নাকি ডাইনি ভর করেছে। আমি চিতার ওপর ছটফট করছিলাম আর গ্রামের লোক হাততালি দিচ্ছিল। আপনি আপনি তাহলে মানুষ নন? সনাতন চাদরটা ফেলে দিতেই সোমনাথ দেখল লোকটার মুখের অর্ধেকটা পোড়া, চামড়া গলে ভিতরের হাড় দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! সোমনাথের পা যেন অসাড় হয়ে গেছে। মানুষ ছিলাম আমি, এখন শুধু আমি একটা হিসাব। আজ নিতাই বাবুর বাড়িতে নতুন অতিথি আসার কথা ছিল, সে আপনি। কিন্তু নিতাই আজ আর বেঁচে নেই। একটু আগে আমি তার ঘরে ঢুকে তাকে শেষ করে দিয়ে এসেছি। সোমনাথ সর্বশক্তি এক করে দৌড় দিল, অন্ধের মতো দৌড়াতে লাগলো। কাদার মধ্যে কয়েকবার আছাড় খেল সে, কিন্তু থামল না। পিছনে সনাতনের অট্ট হাসি ভেসে আসতে লাগলো। দৌড়াতে দৌড়াতে কখন যে সে বলাইপুর গ্রামের ভেতরে ঢুকে পড়েছে সে নিজেও জানে না। সামনে একটা বড় পুরনো বাড়ি দেখা গেল, যার সদর দরজা হাট করে খোলা। বাড়ির বাইরে একটা সাইনবোর্ডে লেখা নিতাই চক্রবর্তী। নিতাইবাবু, নিতাইবাবু বাঁচান, নিতাইবাবু! ভেতরে কোনো আলো নেই। টর্চের আলো জ্বালতেই সেখানে যা দেখল তাতে তার চিৎকার গলাতেই আটকে গেল। ঘরের মাঝখানে একটা চেয়ারে নিতাইবাবু বসে আছেন, কিন্তু তার মাথাটা ঘাড়ের ওপরে নেই, সেটা উল্টো দিকে মুচড়ানো। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। মেঝেতে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সোমনাথ ভয়ে মেঝেতে বসে পড়ল। তার চোখের সামনে নিতাইবাবুর বীভৎস মৃতদেহ। ঠিক তখনই ঘরের দরজায় এসে দাঁড়ালো সনাতন, তার হাতে একটা রক্তমাখা কাস্তে। বললাম না, নিতাই আজ আর বেঁচে নেই। সোমনাথ ভয়ে ভয়ে বলল, আমাকে মেরো না সনাতনবাবু, আমি তো এই গ্রামের কেউ নই। আমি আজই প্রথম এসেছি, আমি কোনো অন্যায় করিনি। এসো আমার সাথে।
সনাতন সোমনাথকে নিয়ে একটা গাছের সামনে এসে দাঁড়ালো। অন্যায় তুমি করনি মাস্টারবাবু, কিন্তু 3 বছর আগে যখন নিতাই আর গ্রামের মরল হরেন আমাকে ডাইনি অপবাদ দিয়ে এই গাছের সামনে জ্যান্ত পুড়িয়ে মারল, তখন এই গ্রামের কেউ প্রতিবাদ করেনি। সবাই তামাশা দেখেছিল। আজ নিতাইয়ের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তাই তাকে আমি শাস্তি দিয়েছি নিজের হাতে। কিন্তু আমার ভিতরের আগুন তো এখনো জ্বলছে। এই গ্রামের কাউকে আমি ছাড়ব না। সোমনাথ বুঝল, শুধু ভয় পেয়ে পালালে আজ আর রক্ষে নেই। সে নিজের ভয়কে জোর করে চেপে সেই ভয়ঙ্কর মূর্তির দিকে তাকিয়ে বলল, সনাতনবাবু, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে তোমার সাথে চরম অন্যায় হয়েছে। কুসংস্কারের নামে যারা তোমাকে খুন করেছে তারা অপরাধী, কিন্তু এভাবে একের পর এক মানুষকে মেরে তুমি নিজে কি শান্তি পাচ্ছ? 3 বছর ধরে এই ক্ষোভ আর ঘৃণার আগুনে পুড়ে তোমার আত্মা কি মুক্তি পেয়েছে? সোমনাথের মুখের এই নির্ভীক কথা শুনে সনাতন থমকে গেল। কাস্তে ধরা হাতটা সামান্য কেঁপে উঠল। মুক্তি? আমার তো কোনো বিচারই হয়নি মাস্টারবাবু। আমার বুড়িমা এই শোক সহ্য করতে না পেরে মারা যায়, আর খুনিরা বুক ফুলিয়ে গ্রামে ঘুরে বেড়ায়। আমি কিভাবে শান্ত হব? আমি তোমাকে কথা দিচ্ছি সনাতনবাবু, আমি একজন শিক্ষক। আমি এই গ্রামে এসেছি আলোর দিশা দেখাতে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবো, কিন্তু তার জন্য তোমাকে এই হিংসা ছাড়তে হবে। আমাকে একটা সুযোগ দাও। ঠিক আছে মাস্টারবাবু, আমি তোমাকে কাল ভোর পর্যন্ত সময় দিলাম। যদি তুমি তোমার কথা রাখতে পারো তবে বলাইপুর গ্রাম আবার শান্ত হবে, আর যদি না পারো তবে কালকের সূর্য তুমি আর দেখতে পাবে না। পরদিন সকাল। বলাইপুর গ্রামে তখন হইচই পড়ে গেছে। কবিরাজ নিতাই চক্রবর্তীর ঘরে তার বিকৃত লাশ পাওয়া গেছে। গ্রামের মরল হরেনবাবু কপালে হাত দিয়ে গাছতলায় বসে পড়ল। সর্বনাশ হয়ে গেল রে! সনাতনের ভূত আবার ফিরে এসেছে। নিতাইকে শেষ করল, এবার আমাদের পালা। গ্রামের মানুষ যখন ভয়ে কাঁপছে, ঠিক তখন পুলিশ ভ্যান নিয়ে গ্রামের বুকে এসে হাজির হলেন সোমনাথবাবু, তার সাথে জেলা পুলিশ অফিসার আর কনস্টেবল। মরল হরেনবাবু সোমনাথকে দেখে অবাক হয়ে বলল, আরে মাস্টারবাবু, আপনি পুলিশ নিয়ে কি ব্যাপার? ব্যাপার খুবই পরিষ্কার হরেনবাবু। 3 বছর আগে আপনারা কুসংস্কারের অজুহাত দিয়ে এই গ্রামের এক নিরীহ মানুষ সনাতনকে পুড়িয়ে মেরেছিলেন, মনে আছে? নিতাই চক্রবর্তী ছিল তার মূল চক্রী, আর আপনি ছিলেন তার প্রধান সহযোগী। সনাতনের জমি আর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই আপনারা তাকে ডাইনি অপবাদ দিয়ে খুন করেছিলেন। এসব এসব আপনি কি বলছেন মাস্টারবাবু? ও তো ভূতের কাণ্ড। ভূত নয় হরেনবাবু, ভূত মানুষের মনের ভিতর থাকে, আর সনাতনের অতৃপ্ত আত্মা যা করেছে তা আপনাদেরই পাপের ফল। সোমনাথ পুলিশ অফিসারের দিকে তাকালো। সোমনাথ আসলে রাতেই মোবাইল থেকে থানায় যোগাযোগ করে সব ঘটনা জানিয়েছিল, এবং 3 বছর আগের সনাতনের নিখোঁজ ডায়েরির ফাইল খোলার অনুরোধ করেছিল। পুলিশ তল্লাশি চালিয়ে মরলের বাড়ি থেকে সনাতনের জমির জালিয়াতি করা দলিল উদ্ধার করে। গ্রামবাসীদের অনেকেই এতদিন ভয়ে মুখ খুলেনি, কিন্তু শিক্ষকের এই সাহস দেখে তারাও একে একে হরেন মরলের বিরুদ্ধে সাক্ষী দিতে এগিয়ে এলো। পুলিশ তৎক্ষণাৎ হরেন আর তার সাথে জড়িত আরও 3 জনকে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে গেল। সোমনাথ গ্রামের শেষে সেই গাছের কাছে গিয়ে দাঁড়ালো যেখানে সনাতনকে পোড়ানো হয়েছিল। সনাতনবাবু, তোমার খুনিরা আজ শাস্তি পেয়েছে।
এবার তুমি শান্ত হও, তোমার আত্মাকে কুসংস্কারের এই অন্ধকার থেকে মুক্ত করো। ঠিক তখনই একটা মৃদু ঠান্ডা বাতাস সোমনাথকে ছুঁয়ে গেল, কিন্তু এবার সেই বাতাসে কোনো পচা গন্ধ ছিল না, ছিল চন্দনের সুবাস। গাছের ওপর থেকে একটা চেনা গলা ভেসে এলো। ধন্যবাদ মাস্টারবাবু, আজ 3 বছর পর আমার শরীর আর মনের সব আগুন জোড়ালো। আমি চললাম। সোমনাথ হাসল। সে জানল বলাইপুর গ্রামে আর কোনো কৃষ্ণপক্ষের রাতে প্রহরীর প্রয়োজন হবে না। কুসংস্কারের অন্ধকার কেটে গেছে, এবার সেখানে শিক্ষার আলো জ্বলবে। সোমনাথ দৃঢ় পায়ে তার নতুন স্কুলের দিকে হাঁটতে শুরু করল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।